রাজও আমাকে এই নামে ডাকতো, কিন্তু রাজ সেই নামের মর্যাদা রাখেনি। তাই তুমি আমাকে কখনোই এই নামে ডাকবে না। ওকে, তুমি না চাইলে আমি তোমাকে কখনোই নামে ডাকবো না। এখন চলো বাসায়। চলো। একে আব্বু চলে যায়। একে শবনম বেরিয়েছে। এমন সময় নাসরিন শবনমকে ফোন করে। শবনম ফোন ধরে বলে, হবু ভাবি বলো। আমার হবু ননদ কি করছে? সেটা সিক্রেট, পরে বলবো। এখন বল, তুই আমাকে এতদিন ফোন করিসনি কেন? তুই আমাকে ভুলে গিয়েছিস ভাইয়াকে কাছে পেয়ে? তুই কি যে বলিস না। আচ্ছা শোন না, একটা কথা বলার জন্য ফোন করলাম। কি কথা? আমি তোর ভাইয়ের সঙ্গে শপিংয়ে গিয়েছিলাম। তাই? এ তো খুব ভালো কথা। তুই আমার জন্য পোশাক নিয়েছিস নাকি নিজের শপিং করেছিস? সবার জন্য নিয়েছি। এখন তুই চুপ করে আমার কথাটা শুনবি? আচ্ছা ওকে, বল কি কথা। শপিংয়ে গিয়ে রেনুকে দেখলাম। কি বলছিস? তাই নাকি? রেনু কিছু বলেনি? বলবে না আবার? ও মিষ্টি মিষ্টি কথা বলে সামিরকে ফাঁসাতে চাইছে, আমি বুঝতে পারছি। না, তেমন কিছু হবে না। তোর মনের ভুল। বহু কষ্টে নিজের মনের মানুষকে কাছে পেয়েছিস তো, তাই তোর এমন মনে হচ্ছে। তুই বেশি চিন্তা করিস না। তুই ফিরবি কবে? আমি কালকে বাসায় আসছি। শবনম, একটা কথা বলবো। বল। রাজ তোর সঙ্গে যোগাযোগ করতে চাইনি? হ্যাঁ, অনেকবার ফোন করেছিল। আমি ওর ফোন রিসিভ করিনি। আই হেট হিম। কিন্তু তুই আমাকে ওর কথা একদম বলবি না। ওকে, কাল জলদি ফিরে আসিস। আসবো। তুই ওদিকে সবার খেয়াল রাখ। এখন ফোনটা রাখছি, একটা জরুরি কাজ আছে। ওকে, পরে কথা হবে। শবনমকে নিয়ে একে বাসায় যায়। গাড়ি থেকে নেমে একে শবনমকে বলে, তুমি ভিতরে যাও, আমি গাড়িটা পার্ক করে আসছে। ওকে। শবনম ভেতরে ঢুকবে, এমন সময় সাজু শবনমকে দেখে ফেলে। সাজু এসে শবনমকে জড়িয়ে ধরে বলে, ভাবি তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুই কেমন আছিস? আন্টি কোথায়? মা ভালো আছে, কিন্তু তুমি এখানে কবে এলে? আগে খবর দাওনি কেন? সে লং স্টোরি, পরে বলবো। আগে আমার প্রশ্নের উত্তর দে। কি প্রশ্ন? তুই আমাকে ভাবি বললি কেন? তুই তো জানিস আমার বিয়ে হয়ে গেছে। আমি তোমার ওই বিয়ে মানি না। কথা বলতে বলতে ভেতরে আসে। তখন সাজু তার মাকে বলে, মা দেখো কে এসেছে। স্বপ্নম, তুমি কেমন আছো মা? ভালো আন্টি। তোমরা কেমন আছো? আমরা ভালো। তুই আসবি আগে বলিসনি কেন? আমি এখানে পুলিশ স্টেশনে এসেছিলাম। ও আচ্ছা, ট্রেনিং শেষ হয়ে গেছে? আমি কাল বাসায় ফিরবো। মা তুমি ভাবিকে কবে আমাদের বাসায় নিয়ে আসবে? এমন সময় সেখানে একে আসে। সে সাজুর কথা শুনে দাঁড়িয়ে পড়ে। একের মা বলে, কি পাগলের মতো বলছিস? তুই তো জানিস স্বপ্নমের বিয়ে হয়ে গেছে। আমি ওই বিয়ে মানি না, ভাবি শুধুই আমার। আমি শুনেছি তোর ভাইয়া কোনো মেয়েকে ভালোবাসে, তারপরও তুই আমাকে তোর ভাবি করতে চাস? আমি ভাইয়াকে বোঝাবো তোমাকে বিয়ে করার জন্য। আমার তোমাকে চাই ভাবি হিসেবে। পেছন থেকে একে বলে, তুই চিন্তা করিস না ছোট, স্বপ্নই তোর ভাবি হবে। সত্যি বলছো ভাইয়া? একদম তিন সত্যি। আদু, তুই ওকে কি করে চিনিস? তুই তো ওকে কখনো দেখিসনি। আমি আজই জানলাম, আব্বু বলেছে। ভাইয়া তুমি সত্যিই ভাবিকে বিয়ে করবে? কিন্তু তুই ওকে ভাবি বলিস কেন? আমার ওকে ভাবি হিসেবে খুব পছন্দ, তাই আমি ভাবি বলি। আমি চাই তুমি ভাবিকে খুব জলদি বিয়ে করে বাসায় নিয়ে আসো। তাই করব, শুধু তোর আমার পাশে থাকিস। তুমি যদি ভাবিকে বিয়ে করো তবে আমি তোমার পাশে থাকবো। তাই হবে। মা, ওকে কিছু খেতে দাও, আমি একটু রুমে যাচ্ছি। ওকে সাজু, তুই তোর আব্বুকে কল কর। ওকে মা, আমি কল করছি। আমি গেলাম। একে চলে গেল। শবনম সবার সঙ্গে কথা বলছে। এমন সময় একের আব্বু বাসায় আসে। তাকে দেখে একের মা বলে, তুমি এসেছো? দেখো আমাদের বাসায় কে এসেছে। কে এসেছে? শবনম, তোমার বন্ধুর মেয়ে। শবনম? তাই নাকি? কোথায়? আঙ্কেল,
তুমি আন্টির সঙ্গে মজা করছো? মানে কি বলছিস? তোর আঙ্কেল মজা করছে মানে? মানে আমার সঙ্গে আঙ্কেলের ট্রেনিং সেন্টারে দেখা হয়েছে। আমি বুঝলাম না, ওখানে তোর আঙ্কেল কি জানতো তুই ওখানে ট্রেনিং এসেছিস? না, তোমার ছেলের জন্য গিয়েছিল, তোমার ছেলের গার্লফ্রেন্ডকে মানাতে। মানে তুই খুলে বল বিষয়টা। তবে শোনো, তোমার ছেলে আমার ট্রেনিং সেন্টারের ট্রেনার। সেখানে তোমার ছেলের সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। পরে সেই সম্পর্কে ফাটল ধরে। সেই ফাটল গড়তে গিয়েছিল আঙ্কেল। সম্পর্কে ফাটল ধরলো কেন? সেটা তুমি তোমার ছেলের থেকে শুনে নিও। তুই বল। না, আমি বলতে পারবো না। তুমি একের থেকে শুনে নিও, আর না হলে আঙ্কেলের থেকে জেনে নিও। আমি এখন একটু ওয়াশরুমে যাব। ওয়াশরুমটা কোন দিকে বলো? এসো, আমি নিয়ে যাচ্ছি। বলে সাজু শবনমকে নিয়ে একের বাসার সামনে নিয়ে গিয়ে বলে, ওই যে ওয়াশরুম, তুমি যাও, আমি একটু খেলতে গেলাম। সাজু শবনমকে একের রুমে পাঠিয়ে দিয়ে চলে যায়। শবনম ওয়াশরুমে গিয়ে দরজা ঠেলে দেখে একে শাওয়ার নিচ্ছে। একের অবস্থা দেখে শবনম চেঁচিয়ে উঠতে গেলে একে শবনমকে হ্যাঁচকা টান দিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে বলে, এ কি করছো? চিৎকার করে সবাইকে জানিয়ে দিতে চাও? তুমি আমার ওয়াশরুমে কি করছো? আমি কি করে জানবো? এটা তোমার ওয়াশরুম। আমাকে তো সাজু এই রুমটা দেখিয়ে দিল, তাই এলাম। কিন্তু তুমি ওয়াশরুমে সিটকানি লাগাওনি কেন? ছিটকানিটা নষ্ট হয়ে গেছে, তাই লাগাতে পারেনি। তাছাড়া আমার ওয়াশরুমে কেউ আসে না। এবার থেকে সামলে শাওয়ার নেবে। এখন আমাকে ছাড়ো। ওয়াশরুমে আসলে কেন? মানুষ ওয়াশরুমে কেন আসে? ও সরি, ঠিক আছে, তুমি থাকো, আমি যাই। তার কোনো প্রয়োজন নেই। আমি সাজু রুমে যাচ্ছি। ওর রুমটা কোন দিকে? আমার রুমের পাশে। ওকে, তুমি থাকো তোমার ওয়াশরুমে। শবনম সাজুর রুমে চলে যায়। একে ফ্রেশ হয়ে নিচে এসে তার মা ও আব্বুকে বলে, মা, আব্বু, আমি শবনমের সঙ্গে ওর বাসায় যাব। কি বলছিস? শবনমের বাসায় হঠাৎ? এত বছরে তো একবারও গেলি না, আজ কেন? কেন উত্তর আব্বু জানে, তুমি আব্বুর থেকে জেনে নিও। এসব কি কথা বলছে তোমার ছেলে? ওকে বাধা দিও না, আজও একটা কাজের কথা বলেছে, এবার ওর কথা রাখতে পারলে হয়। আমি তোমাকে পরে সব খুলে বলবো। পরের দিন শবনম রেডি হয়ে জাহান ও মিতুকে বলে, আপু, তোমরা নিজেদের খেয়াল রেখো, আর সময় করে আমার বাসায় যাবে। আমি তোমাদের অপেক্ষায় থাকবো। নিশ্চয়ই যাব। তবে আমরা গিয়ে যেন দেখি তুই আর একে এক হয়ে গেছিস। সেটা তো এখন বলতে পারবো না। তোমাদের ট্রেনার নিজেকে কিভাবে প্রেজেন্ট করে সেটা দেখা যাবে। আমাদের ট্রেনারের উপর আমাদের পুরো ভরসা আছে। কি একে পারবি না সব্বুকে মানাতে? অবশ্যই পারবো, ওকে আপন করে তবেই ফিরবো। সব্বু, তুইও নিজের খেয়াল রাখিস, আর ছেলেটার উপর বেশি অত্যাচার করিস না। সেটা দেখা যাবে। আসছি তাহলে। রুহি, ওখানে গিয়ে আমাদের ভুলে যেও না। তাই কখনো হয়? তোমরা আমাকে যে ভালোবাসা দিয়েছো, তারপর কি তোমাদেরকে ভোলা যায়? সবাইকে বিদায় দিয়ে শবনম, রুহি ও একে দেশে ফিরে আসে। নাসরিন ও সামির গাড়ি নিয়ে এয়ারপোর্টে যায় তাদের নিতে। ফ্লাইট ল্যান্ড করতে একে লাগেজ নিয়ে এগিয়ে আসে। তখন সামির শবনমকে বলে, বোন, এই ছেলেটা কে? ভাইয়া, ও আদনান খান, আব্বুর বন্ধুর ছেলে। ও আচ্ছা, হাই, আমি স্বামী শবনমের ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। চলো সবাই বাসায় ফিরে যাই। তারা সবাই বাসায় ফিরে আসে। রুহি তার বাসায় ফিরে যায়। গিয়ে দেখে রাজ ও মারিয়া বাসায় আছে। রাজ রুহিকে দেখে বলে, রুহি, তুই ফিরে এসেছিস? রুহি রাজের সঙ্গে কোনো কথা বলে না। তার মা ও আব্বুর সঙ্গে কথা বলে নিজের রুমে চলে যায়। রাজ রুহির পিছু পিছু এসে রুহিকে বলে, রুহি বোন আমার, তুই আমার ওপরে এখনো রেগে আছিস? তুই আমার সঙ্গে কথা বলবি না? রুহি তবুও চুপ। রাজ আবারও বলে, দেখ বোন, আমি ইচ্ছা করে কিছুই করিনি, আমি পরিস্থিতির শিকার। তখন সিচুয়েশন এমন ছিল যে আমি বাধ্য হয়ে মারিয়াকে বিয়ে করি। আমি মানলাম তুমি বাধ্য হয়ে বিয়েটা করেছো। তুমি সেটা আমাদের সবার থেকে লুকাতে গেল কেন? আর সব থেকে বড় কথা, তুমি ভাবিকে ধোকা দিয়েছো। সেটা আমি একেবারেই মেনে নিতে পারছি না। ঠিক আছে, আমি যদি শবনমকে ফিরিয়ে আনি আমার জীবনে? সেটা কখনোই সম্ভব নয়। ভাবি কখনো তোমার জীবনে ফিরে আসবে না। আমি চেষ্টা তো করি, চেষ্টা করতে তো দোষ নেই। ওই চেষ্টা করে দেখো। শবনমও ফিরে এসেছে। ফিরে এসেছে।
এদিকে শবনম ফেরার আনন্দে বাসায় ভুরি ভোজের আয়োজন হয়েছে। শবনম একটু ফ্রেশ হয়ে জাহানকে ফোন করে। জাহান ফোন রিসিভ করে বলে, হ্যাঁ সব্বু, ভালোভাবে পৌঁছে গেছিস? তোমরা কি করছো? এখন সবার ট্রেনিং চলছে। মিতু আপু কোথায়? মিতু একটু বাসায় গেছে। এখন বাসায় কেন? মিতুকে দেখতে ছেলের বাড়ির লোক আসবে। তাই নাকি? এ তো ভালো কথা। আপু এলে ফোন করবে। মিতু তোর খালামণির মেয়ে, তুই ফোন করে খবর নে। ও মিতু আমার খালামণির মেয়ে, তোমার কেউ নয়। আমার তো ডার্লিং। তোমার ডার্লিংকে দেখতে আসবে। তুমি এখানে কি করছো? তুমি তোমার ডার্লিংয়ের কাছে যাও। আমি এখন গিয়ে কি করব? আমি বিকেলে যাব। না সোনা, তুমি এক্ষুনি যাবে। তুমি গেলে আপু খুশি হবে। তুমি সব রেখে আগে আপুর কাছে যাও। ওকে বাবা, যাচ্ছি। আর ঝাড় দিতে হবে না। শবনম ফোনে কথা বলছে দেখে নাসরিন এসে বলে, কি রে শবনম, নতুন বন্ধুদের পেয়ে পুরানো বন্ধুকে ভুলে গেলি? কি যে বলিস না তুই, তোকে কি ভোলা যায় ভাবি? আবার শুরু করলি? হ্যাঁ, একবার আমার ভাইকে ফোন করি। হ্যাঁ, তুই এসেছিস, ওনাকে একবার জানা। এক কাজ কর, ওনাকে বাসে ডেকে নে। ঠিক বলেছিস, দাঁড়া ফোন করি। শবনম আমানকে কল করে। আমান তখন আয়েশার সঙ্গে প্রেম করছিল। ফোনের আওয়াজ পেয়ে আয়েশা বলে, ছাড়ো, দেখো কে ফোন করেছে। 3 দিন তুমি নির্লজ্জ হয়ে যাচ্ছ। তাই ভালোই তো, তোমাকে ভালোবেসে যদি আমি নির্লজ্জ হই তাতে দোষের কি? কিছুই না, ফোন ধরো এখন। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে শবনমের কল। আমান আয়েশাকে বলে, আয়েশা, ভাবি ফোন করেছে। ভাবি মানে তোমার ভাবি? আরে না, আমার ভাবি নয়, রাজের এক্স ওয়াইফ শবনম ভাবি। ও ম্যাম কল করেছে, ধরে দেখো কি বলে। ধরছি। হ্যাঁ ভাবি বলো, কেমন আছো, এখন কি করছো? আমি ভালো আছি। তুমি তো আমাকে ভুলে গেছো, ফোন করো না এখন। না ভাবি, তেমন কিছু নয়, আসলে নতুন ব্যবসা আরম্ভ করেছি তো, তাই একটু চাপের মধ্যে আছি। আমানের কথা শুনে আয়েশা আস্তে করে বলে, ঢং, প্রেম করে সময় পাচ্ছে না, বলে কিনা বিজনেসের জন্য সময় পাচ্ছে না। মিথ্যেবাদী কোথাকার। এই চুপ, কি বলছো? ভাবি শুনে ফেলবে। আচ্ছা ভাইয়া, আমি বাসায় এসেছি, তুমি একবার বাসায় আসো, তোমার সঙ্গে কথা আছে। ওকে ভাবি, আমি বিকালে চলে আসবো। বিকেলে নয়, আধা ঘন্টার মধ্যে আসবে। 1 মিনিটও যেন লেট না হয়। ওকে ভাবি, এখন রাখছি। ফোন রেখে দিতে আয়েশা আমানকে বলে, কি হলো জান? ভাবি আমাকে তাদের বাসায় ডেকেছে। তাই নাকি? এত ভালো কথা। তুমি যাও, গিয়ে ম্যামের সঙ্গে দেখা করে আসো। তুমিও রেডি হয়ে নাও, আমরা একসঙ্গে যাব। আমি কোথায় যাব? তুমি গিয়ে ঘুরে এসো। তুমি আমার সঙ্গে যাবে। কিন্তু বিষয়টা কেমন দেখায় না? কোনো কিন্তু না, তুমি আমার সঙ্গে যাবে। ওকে, যাব। এখন কাজ করো। সময় নেই, এক্ষুনি চলো। আমান আয়েশা বেরিয়ে পড়ে। এদিকে শবনম দেশে ফিরেছে। খবর পেয়ে রাজ আসে দেখা করতে। রাজ শবনমের সঙ্গে দেখা করে বলে, কেমন আছো তুমি? ভালোই আছি। শবনম, আমার তোমার সঙ্গে কথা আছে। বলুন, কি বলতে চান? তুমি আমার সঙ্গে এমন করে কথা বলছো কেন? তাহলে আপনার সঙ্গে কেমন করে কথা বলবো? আচ্ছা ওসব ছাড়ো, আমি তোমাকে বলতে এলাম, শবনম, আমরা কি পারি না একসঙ্গে থাকতে? একসঙ্গে মানে? তুমি আমার সঙ্গে থাকতে চাও? না, আমার কথার মানে হচ্ছে তুমি, আমিও মারিয়া। ও, এটা তোমার মতলব? তাহলে আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। 1 মিনিট দাঁড়াও। বলে শবনম একে একে হাঁক দেয়। একে এসে বলে, আমি ডাকছি সব্য? হ্যাঁ, আমার কিছু কথা বলার আছে। ছেলেটাকে বলছি, বলার জন্য তো ডাকলাম। ও হচ্ছে একে, মানে আদনান খান। ও আমাকে ভালোবাসে, আমার মন জয় করার জন্য এখানে এসেছে। এসব কি বলছো? ঠিকই বলছি। এখন যেটা বলছি ভালো করে শোনো। বলো। তুমি বললে না তুমি রিয়া ও আমাকে নিয়ে একসঙ্গে থাকবে? বললাম, আমরা একসঙ্গে থাকবো। তুমি রাজি কিনা বলো। আমি তোমার সঙ্গে থাকতে পারি, তুমি যদি একে ও আমাকে মেনে নিয়ে একসঙ্গে থাকতে পারো, তবে আমিও তোমাকে ও মারিয়াকে মেনে নিয়ে থাকতে পারবো। এসব তুমি কি বলছো? তুমি ওকে বিয়ে করবে? কেন করব না? যে ছেলেটা আমাকে ভালোবেসে আমার জন্য সব ছেড়ে ছুড়ে চলে এসেছে, তাকে আমি ফিরিয়ে দিতে পারবো না। আমি একে বিয়ে করব। এখন বলো, তুমি পারবে আমাকে ও একে মেনে নিতে? তুমি যদি ওকে মেনে নাও, তবে আমি তোমার সঙ্গে সংসার করতে পারি।
এটা কি বলছো? একটা ছেলে আর একটা ছেলেকে মেনে নিতে পারে? ও একটা মেয়ে, আর একটা মেয়েকে মেনে নিতে পারলে একটা ছেলে আরেকটা ছেলেকে মেনে নিতে পারবে না কেন? আমার এখানে আসাটাই ভুল হয়েছে। তোমাকে আমি আসতে বলেছিলাম, তুমি নিজের ইচ্ছে এসেছো। আমি চাই না আমার আর একের লাইফে তুমি আর আসো। আমি যেমন তোমার আর মারিয়ার জীবন থেকে সরে গেছি, আমি চাই তুমিও আমার আর একের জীবন থেকে সরে যাবে। রাত চলে যায়। একে শবনমকে বলে, এর মানে আমার লাইন ক্লিয়ার? না বাবু, এত সহজ নয়। ওটা তো বললাম, রাজকে তাড়াতে তোমাকে আমার জন্য আরও অনেক কিছু করতে হবে, তবে তুমি আমাকে পাবে। ধ্যাত, আমি ভাবলাম তুমি আমাকে মেনে নিয়েছ। এত সোজা নয়। এবার তোমার দ্বিতীয় শর্ত। এখন তৃতীয় শর্ত? তোমাকে রাজ ও তোমার বোন মারিয়ার সামনে গিয়ে দেখাতে হবে যে তুমি আমাকে খুব ভালোবাসো। বাসি তো, আমি তোমাকে খুব ভালোবাসি। সেটা ওদের দেখাতে হবে। আমি ওদের জ্বালাতে চাই। ওই মারিয়ার এত বড় সাহস আমাকে সরাতে তোমাকে ব্যবহার করেছে। এখন তোমার সঙ্গে প্রেম করে ওকে জ্বালিয়ে পড়ে শেষ করে ফেলবো। ওকে, তুমি যা করতে চাও তাই হবে। এমন সময় সেখানে আমান ও আয়েশা আসে। তারা শবনম ও একের কথা শুনে অবাক। আমান বলে, ভাবি তুমি কি বললে? তুমি মারিয়াকে জ্বালাতে চাও, কিন্তু কেন? আমান ভাইয়া, তুমি আয়েশা, তুমি আমান ভাইয়ের সঙ্গে, তুমি রাজের বিয়ে হয়ে আমান ভাইয়ের সঙ্গে কেন? আমি বলছি, আমিও আয়েশা দুজনই রাজকে ছেড়ে দিয়েছি। আয়েশা এখন আমার প্রিয়, আর কি? আরও আমার জিএফ। তাই নাকি? কংগ্রাচুলেশন ব্রোথ অফ ইউ। থ্যাংক ইউ ম্যাম। আরে এখন আর ম্যাম বলছো কেন? আমাকে ম্যাম বলো না, আমার ওসব ভালো লাগে না। আচ্ছা, উনি কে? ওর নাম আদনান খান, পাগল প্রেমী। পাগল প্রেমী মানে? আমি আদনান। স্বপ্নম আপনাদের কে হয়? আমার ভাবি। আপনার ভাবি মানে? রাজ আনমান ভাইয়ের বন্ধু, সেই হিসেবে আমাকে ভাবি বলে। দেখুন ভাই, স্বপ্নম এখন আপনার বন্ধুর বউ নয়, তাই ওকে ভাবি বলা বন্ধ করুন। আমি ওকে কি বলবো? কে কি বলবো না সেটা আপনি বলার কে? কদিন পর আমি ওকে বিয়ে করছি, তাই আমিই তো বলবো। মানে এসব আপনি কি বলছেন ভাবি? উনি কি বলছেন? ভাইয়া ওর কথা ছাড়ো। আর হ্যাঁ, তুমি আমাকে আর ভাবি বলো না, তুমি আমার নাম ধরে ডেকো। আর আয়শা, হ্যাঁ ম্যাম। তুমি আমাকে ম্যাম বলবে না, তুমি আমার নাম ধরে ডেকো। এটা আপনি কি বলছেন? আচ্ছা ঠিক আছে আয়শা, আমি শবনম, তুমি আমার বন্ধু হবে। আপনি এটা কি বলছেন? কেন, আমি তোমার বন্ধু হতে পারি না? না সেটা নয়, আসলে আমি কখনো ভাবিনি বন্ধু হতে চাইবেন। আজ থেকে নো, আপনি আগে, অনলি তুই। বন্ধুত্বের অন্য কোনো কথা নেই। আজ থেকে তুইও আমার বন্ধু। ওকে, না মানে তুই যখন চাস তাই হবে। তবে আমিও তোমাদের বন্ধু হব। বাহ, তুমি সবার সঙ্গে ভালোভাবে মিশে যাচ্ছ, আমার সঙ্গে এমন কেন? কারণ তুমিও রাজের মতো আমাকে ধোকা দিয়েছো, আর আমি ধোকাবাজদের সহজে ক্ষমা করি না। আমি তো তোমাকে বলেছি আমি মিথ্যের শিকার হয়েছে। আমি যদি জানতাম তোমার ক্ষতি চাইতাম না, কিন্তু মারি আমাকে যেভাবে বলল আমি তার কথা শুনে ভুল বুঝেছি। তাহলে সেই মারিয়াকে জ্বালাতে আমাকে সাহায্য করো, তারপর ভেবে দেখব তোমাকে ক্ষমা করা যায় কি না। ওকে, সেটাই হবে। আমি মারিয়ার সামনেই তোমাকে আমার জিএফ বলে পরিচয় দেব। এসব কি হচ্ছে? মারিয়ার সঙ্গে ওনার কি পরিচয়? উনি মারিয়ার মামাতো ভাই, তাই বোনের কথায় আমাকে মারতে চেয়েছিল। এখন বলে ও আমাকে ভালোবাসে। ভালোবাসা কি এতই সোজা? ওকে পরীক্ষা দিতে হবে, তবেই ও আমাকে পাবে। এমন সময় নাসরিন একে ডাক দেয়। একে চলে যায়। তখন আমান বলে, এর মানে তুমিও কি ছেলেটাকে ভালোবাসো? হয়তো বাসি, তবে আমি ওকে সহজে মাপ করব না। আমি ওর বোনের জন্য অনেক কষ্ট পেয়েছি, তাই আমার ভালোবাসা পেতে হলে ওকে এইটুকু কষ্ট তো সহ্য করতে হবে। শবনম, আমি তোকে একটা কথা বলতে চাই। কি কথা? আমিও একসময় তোর সংসার নষ্ট করতে চেষ্টা করেছিলাম। মানে? আমি একসময় রাজকে ভালোবেসেছিলাম। কি বলছিস, তাই নাকি? তবে আমার ভাগ্য ভালো যে আমাকে আমার সামনে নিয়েছে, না হলে নয়তো আমারও মরতে হতো। তোকে মরতে হতো কেন? মারিয়ার ভাই আমাকে বদনাম করার জন্য একটা ভিডিও বানিয়েছিল। আমার নসিব ভালো যে ভিডিওটা আমাদের হাতে পড়েছিল, না হলে আজ আমি এখানেই থাকতাম না। আমি জেনে শুনে একটা মেয়ে সর্বনাশ কি করে করতে দিতাম? তার উপর আমি মেয়েটাকে পছন্দ করতাম। আমি গ্রেটফুল যে ও আমার সঙ্গে ছিল। আই লাভ ইউ আমান। তবে একটা কথা বলি বোন, আদনান ছেলেটা খারাপ নয়।
ছেলেটা তোমাকে সত্যিই ভালোবাসে। ওকে ফিরিয়ে দিও না, ওকে ভালোবেসে ওর পাশে থেকো। আমি জানি ও আমাকে খুব ভালোবাসে। আমি জানি ও না জেনে একটা ভুল করে ফেলেছে। তার জন্য ও আমার কাছে অনেকবার ক্ষমা চেয়েছে। রাত যদি এইভাবে আমার কাছে ক্ষমা চাইতো, হয়তো ওকেও আমি আপন করে নিতাম। কিন্তু রাজ তার ভুলের জন্য একটু অনুতপ্ত নয়। তাই যে ছেলেটা আমার জন্য এত কষ্ট সফর করেছে তাকে কি করে ফিরিয়ে দেই বলো? আর আমিও কখন যেন মনের অজান্তে ওকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা, এখন ভিতরে চলো, সবাই অপেক্ষা করছে। চলো। তারা ভিতরে যায়, খুব আনন্দ হচ্ছে। এদিকে জাহান মিতুর কাছে যায়। মিতু জাহানকে দেখে অবাক হয়ে বলে, জান তুই এখানে? হ্যাঁ, তোর বোনের জন্য। আমার বোনের জন্য মানে? নিতু তোকে কি বললো? নিতু নয়, তোর বোন সব্য। সাব্বু? সাব্বু এখানে কোথায় যে তুই ওর জন্য এখানে? সব্য এখানে থেকেও আমাকে ছাড়ি দিচ্ছে। আমার বোন বলে কথা। তা সাব্বু তোকে এখানে পাঠালো মানে? সাব্বু কি আমার ব্যাপারটা জানে? হ্যাঁ, বাসায় গিয়ে ফোন করেছিল। তারপর তোর কথা জানতে চাইতেই বললাম তোকে দেখতে লোক আসবে। কথাটা শুনেই বলে তোমার ডার্লিংকে দেখতে লোক আসবে আর তুমি এখানে কি করছো? তুমি আগে তোমার ডার্লিং এর কাছে যাও। তাই এলাম। এই না হলো আমার বোনের মতো কথা। আই লাভ ইউ জান। থ্যাংক ইউ ডার্লিং। থ্যাংক ইউ কেন? তুই আমাকে আই লাভ ইউ বললি তাই। না জান, এই আই লাভ ইউ তোর জন্য নয়, এটা আমার বোনের জন্য, যে তোকে ঝাড়ি দিয়ে এখানে পাঠালো। আচ্ছা, এখন দুই বোন এক হয়েছিস। তুই জ্বলছিস? হ্যাঁ। আজম কোথায়? ওকে মা মার্কেটে পাঠিয়েছে। নিতু কোথায়? নিতু কলেজ গেছে। আজও কলেজ? অ্যাসাইনমেন্ট আছে তাই গেছে, জলদি চলে আসবে। এদিকে নাসরিন রান্না করছে, আয়েশা তাকে সাহায্য করে। এই ফাঁকে শাবনাম রুহিকে ফোন করে ডেকে নেয়। এদিকে মারিয়া রাজকে বলে, তুমি কোথায় গিয়েছিলে? শবনম ফিরে এসেছে শুনে গিয়েছিলাম দেখা করতে। শবনম তোমার সঙ্গে দেখা করেছে? তবে ঠিক করে কথা বলেনি। আমি তো জানতাম এমনই হবে। বোন কোথায়? রুহি কোথায় বেরিয়েছে। ওকে এক গ্লাস পানি দাও। এদিকে শাবনাম রুমে গেছে। একেও পিছে পিছে শাবনামের রুমে গিয়ে শাবনামকে জড়িয়ে ধরে। তখন শাবনাম বলে, কি তুমি এখানে কি করছো? শুভ, তখন থেকে সবার মাঝে বসে আছো, তাই ভাবলাম একটু। দেখো কেউ এসে পড়বে, যাও এখান থেকে। একটু থাকি প্লিজ। বলে একে শাবনামের ঠোঁটের কাছে তার ঠোঁটটা নিয়ে যায়। শাবনামও একের কাছে ধরা দিয়েছে। একে যেই না কিস করতে যাবে অমনি রুহি এসে বলে, সরি, আমি কিছু দেখিনি, তোমরা চালিয়ে যাও। রুহির আওয়াজ পেয়ে শাবনাম একে ঠেলে সরিয়ে দিয়ে বলে, রুহি, তুই তুই যেটা ভাবছিস। তোকে কিচ্ছু বলতে হবে না, আমি সব জানি। আমার কোনো আপত্তি নেই। তোদের রিলেশনে নাসরিন ভাবি তোকে নিচে রাখছে। তুই যা, আমি আসছি। রুহি চলে যায়। শাবনাম একে বলে, এটা কি করলে? সরি, বুঝতে পারিনি। নিজেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু পারিনি। আর এই ভুল হবে না, আমি নিজেকে কন্ট্রোল করে রাখবো। তুই নিজে থেকে আমার কাছে ধরা না দিলে আমি তোমাকে জোর করবো না। একে চলে যায়। শাবনাম মনে মনে বলে, আমি জানি একে তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমি যে মজবুর, এত সহজে আমি আর কাউকে ভরসা করতে পারবো না। তাই তোমাকে প্রেমের পরীক্ষা দিতেই হবে। তুমি যদি পরীক্ষা পাশ করো তবে তুমি আমাকে পাবে। সেদিন সবাই মজ মস্তি করে কাটায়। পরের দিন শাবনাম একে নিয়ে রুহির বাসায় যায়। রাজের মা শাবনামকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মা, কি করছেন? এভাবে কাঁদবেন না। তুমি এখন কেমন আছো? তোকে ছেড়ে যেমন থাকার কথা, তুই আমাদের কিছু না জেনে কেন চলে গেলি মা? মা, আমি তো যেতে চাইনি। তোমার ছেলে আমাকে বাধ্য করেছে। তোমার ছেলে চাইলে তো আমাকে আটকাতে পারতো, কিন্তু রাজ সেটা করেনি। এই ছেলেটাকে? ও আমাকে ভালোবাসে। এমন সময় সেখানে মারিয়া আসে। শাবনামের মুখে একের কথা শুনে অবাক। সে নিচে আসে। একে মারিয়াকে দেখে বলে, কেমন আছিস তুই? একে ভাইয়া, তুমি এখানে? দেশে ফিরলাম, তাই ভাবলাম তোর সঙ্গে দেখা করে আমার হবু বউর সঙ্গে পরিচয় করে। এসব কি হচ্ছে মারিয়া? তুমি ছেলেটাকে চেনো? আন্টি, ও একে
আমার মামার ছেলে। একে কেমন না? আর তোমার মামার ছেলে আমার বৌমাকে ভালোবাসে। আমি তো কিছুই বুঝতে পারছি না। একে ভাইয়া, তুমি একটু আমার সঙ্গে এসো। চল শুনি তুই কি বলতে চাস। মারিয়া একে রাজের রুমে যায়। এদিকে শাবনাম রাজের মাকে বলে, মা, ওই মারিয়া তোমাকে আন্টি বলছে কেন? আমার বৌমা একটাই, সেটা তুমি। আমার ছেলে ভুল করেছে, তাই বলে ফেলে তো দিতে পারবো না, তাই মেনে নিয়েছি, কিন্তু মা ডাকার অধিকার দেইনি। এদিকে মারিয়া একে বলে, ভাইয়া এসব কি? তুমি ওই মেয়েটাকে বিয়ে করবে? করব, কারণ আমি ওকে ভালোবাসি। আমি তোমাকে আমার জীবন থেকে সরাতে বলেছিলাম, আর তুমি কি না সেই মেয়েকে তোমার জীবনে নিয়ে আসছো? তুই আমাকে মিথ্যে বলে মেয়েটাকে সরাতে চেয়েছিলে, কিন্তু ও সত্য ছিল, তাই আমি ওর প্রেমে পড়েছি। খুব শীঘ্রই আমি ওকে বিয়ে করব। শাবনাম এসে তাদের কথার মাঝে বলে, বাবু চলো আমরা ফিরে যাই। তুমি না আমাকে ঘুরতে নিয়ে যাবে বলেছিলে? যাবো তো জানো, একটু দাঁড়াও, আমি আসছি। মারিয়া, তুই আজ থেকে আমার জানোর থেকে দূরে থাকবে, ওর কোনো ক্ষতি করার চেষ্টা করবি না, জানো? চলো যাই। মারিয়া রেগে শাবনামকে বলে, এটা তুই ঠিক করলি না শবনম। আমি যেটা করেছি একদম ঠিক করেছি। তোকে থ্যাংক ইউ, তোর জন্য আমি ওকে পেয়েছি। বাবু চলো। তারা নিচে নেমে আসে। নিচে এসে দেখে রাজ বাসায় এসেছে। রাজ শাবনামকে দেখে বলে, তুমি কখন এলে? সেটা তোমার না জানলেও চলবে। আমি যার জন্য এসেছিলাম তার জন্য আমার কাজ হয়ে গেছে। মা আমি আসছি, নিজের খেয়াল রেখো। আর রুহি কলেজ থেকে ফিরলে আমার বাসায় যেতে বলবে। ওকে আমি বলে দিব, তুই কিন্তু আমাকে ভুলে যাস না, আবার বাসায় আসিস। ওকে মা, আমি আসবো। শাবনাম একে দুজনে আসছে। তখনই শাবনাম একে বলে, একে তুমি একটু এখানে দাঁড়াও, আমি একবার থানা থেকে আসছি। শুনেছি নতুন অফিসার এসেছে। আমি কবে জয়েন করতে পারবো একবার জিজ্ঞাসা করে আসছি। তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না। ওকে, তুমি জলদি আসবে। শাবনাম থানায় গিয়ে দেখে অফিসার নেই। তখন একজন কনস্টেবল বলে, ম্যাম, এইটা আপনার জন্য রেখে গেছে, উনি একটা জরুরি কাজে বেরিয়ে গেছে। উনি কখন থানায় আসবেন? সেটা তো বলতে পারছি না, তবে আপনাকে কাল অন টাইম থানায় আসতে বলেছে। ওকে, আমি চলে আসবো, আমি এখন আসছি। ওকে ম্যাডাম। শাবনাম থানা থেকে বেরিয়ে একে খুঁজে পায় না। এদিক ওদিক খোঁজার পর দেখে একে অন্য একটা রাস্তা দিয়ে আসছে। একে আসতেই শাবনাম একে বলে, তুমি কোথায় গিয়েছিলে? একা একা বোর লাগছিল, তাই এদিকের মোড়ে চা খেতে গিয়েছিলাম। উনি চাটা এত সুন্দর বানান, মুখে লেগে আছে। চলো বাসায় ফিরে যাই, মনে হচ্ছে বৃষ্টি নামবে, মেঘ কালো হয়ে আসছে। জলদি চলো। দুজনে আস্তে আস্তে বৃষ্টি চলে আসে। শাবনাম ভিজে যাচ্ছিল। একে তার জামাটা খুলে শাবনামের মাথায় ধরে। শাবনাম একে মুগ্ধ নয়নে দেখছিল। তখন একে বলে, কি দেখছো বেব? এভাবে দেখো না, নাহলে প্রেমে পড়ে যাবে, তখন তোমার শর্টটা কি হবে? শাবনাম কথাটা শুনে চোখ নামিয়ে নেয় আর বলে, হয়েছে, চলো বাসায় এসে গেছি। দুজনকে কাক ভেজা দেখে নাসরিন বলে, কি লাভ বার্ডস, কোথা থেকে এইভাবে ভিজে এলে? আমরা একটু থানায় গিয়েছিলাম। ভাইয়া কোথায়? ও কাজে বেরিয়েছে, তুই আয়, পোশাক চেঞ্জ করে নে, আর একে তুমিও যাও চেঞ্জ করে নাও। হ্যাঁ ভাবি, যাচ্ছে। দুজনে গিয়ে ভেজা পোশাক চেঞ্জ করে নেয়। পরের দিন একে বসে ফোন দেখছে। দূরে শাবনাম ডিনার টেবিলে বসে নাস্তা করছে থানায় যাবে বলে। হঠাৎ একটা মেয়ে এসে একে জড়িয়ে ধরে বলে, একে জান, তুমি এখানে কবে এসেছো? আমাকে জানাওনি কেন? জয়া, তুমি কেমন আছো? তুমি তো আমাকে ভুলেই গেছো। এখানে এসেছো অথচ আমাকে একবারের জন্য বলনি। তুমি জানো তোমাকে ছাড়া আমি কতটা একা? সরি বাবু, আর হবে না, আমি আজই তোমার সঙ্গে দেখা করতাম। একে ও মেয়েটার কথা শুনে শাবনাম রাগে ফুঁসছে। দূর থেকে নাসরিন সব দেখছে। শাবনাম মেয়েটাকে দেখে মনে মনে বলে, এই মেয়ের এত সাহস, ও একে জড়িয়ে ধরেছে। ও জানে না একে আমাকে ভালোবাসে। আর একে তুমিও রাজের মতো অন্য মেয়ের সঙ্গে। একে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমিও আমার বিশ্বাস নিয়ে খেলা করলে। আমি আর কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না। শাবনাম খাওয়া থেকে উঠে নিজের রুমে চলে যায়। এদিকে মেয়েটাও চলে যায়। তখন একে শাবনামের কাছে যায়। শাবনাম একে দেখে রাগ করে বেরিয়ে আসে। তখন একে বলে, শুভ্র, তুমি কোথায় যাবে?
আমি কোথায় যাব কি যাব না সেটা তোমাকে বলবো কেন? তুমি একদম আমার সঙ্গে কথা বলবে না। তুমি যাও তোমার বাবুর কাছে। আমার কাছে কেন এসেছো? আমার বাবু তো তুমি। আমি তোমার বাবু হতে চাই না। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। শবনম রেগে বেরিয়ে যায়। তার কিছুক্ষণ পর একেও বাসা থেকে বেরিয়ে আসে। এদিকে শবনম থানায় এসে কনস্টেবলকে দেখতে পেয়ে বলে, কনস্টেবল, আজ ম্যাম থানায় আছে? জি ম্যাডাম, ম্যাম আজ থানায় আছে। ম্যাম নিজের কেবিনে আছে, আপনি যান, ম্যাম আপনার জন্য অপেক্ষা করছে। শবনম কেবিনের বাইরে এসে যেই না বলতে যাবে অমনি দেখে সেই মেয়েটি যে একটু আগে তার বাসায় গিয়েছিল। মেয়েটাকে দেখে শবনম মনে মনে বলে, এ তো সেই মেয়েটা, এই আমাদের থানার ইনচার্জ। না, আমি কোনোভাবে এই মেয়ের আন্ডারে কাজ করব না। এমন সময় মেয়েটির ফোনে ফোন আসে। মেয়েটা ফোন রিসিভ করে বলে, হ্যাঁ একে স্যার বলুন। মেয়েটির এমন কথায় শবনম শখ হয়ে ভাবে, এটা কি বলছে মেয়েটা? একটু আগেই তো একে বাবু বেবি বলে সম্বোধন করেছিল, এখন একে স্যার বলছে কেন? ব্যাপারটা তো দেখতে হচ্ছে। মেয়েটা ফোন রেখে থানার পেছনে একটা পার্কে আসে। মেয়েটার পিছু পিছু শবনমও যায়। গিয়ে দেখে মেয়েটা একে স্যালিউট দিয়ে বলে, স্যার আপনি আমাকে এখানে কেন ডাকলেন? আমার তোমার সঙ্গে কথা আছে। হ্যাঁ স্যার বলুন। এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? না স্যার। স্যার আপনার কাজটা হয়েছে নাকি আরেকটু ডোজ দিতে হবে? মেয়েটার কথায় পেছন থেকে শবনম বলে ওঠে, না, আর কোনো ডোজ লাগবে না। একে এসবের মানে কি? আর এই মেয়েটার সঙ্গে তোমার সম্পর্ক কি? শবনম, তুমি এখানে? হ্যাঁ আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি। এখন আমাকে সব ক্লিয়ার করে বলো। স্যার ধরা যখন পড়ে গেছেন তখন লুকিয়ে কোনো লাভ নেই। ভাবিকে সব খুলে বলুন। ভাবি মানে? আপনি আমাকে ভাবি বলছেন কেন? কারণ আপনি স্যারের মনের মানুষ। স্যারের মনের মানুষকে তো আর নাম ধরে ডাকতে পারবো না, তাই ভাবি বললাম। কিন্তু সকালে যেটা হলো সেটা আমার ও জয়ের প্ল্যান। তোমাদের প্ল্যান? তোমাদের মনে আছে কাল তুমি যখন থানায় যাও তখন আমি কিছুক্ষণের জন্য চা খেতে গিয়েছিলাম? হ্যাঁ তুমি গিয়েছিলে। তখন তুমি যাওয়ার পর আমার জয়ের সঙ্গে দেখা হয়। অতীত কালকের ঘটনা। একে দাঁড়িয়ে আছে। এমন সময় একটা পুলিশের গাড়ি এসে থামে। গাড়ি থেকে একজন নেমে এসে একের সামনে দাঁড়িয়ে স্যালিউট করে বলে, জয় হিন্দ স্যার। জয় হিন্দ। জয়, তুমি এখানে? জি স্যার, আমার এখানকার থানার ডিউটি পড়েছে। কালকেই জয়েন করলাম। আজ কিছু নতুন অফিসার আসবে, তাদের জয়েনিং লেটার দিতে হবে, তাই থানায় যাচ্ছি। কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আর আপনি এখানেই বা কবে এলেন? আমি এখানে একটা পার্সোনাল কাজের জন্য এসেছি। 1 মিনিট। তুমি থানার ইনচার্জ? জি স্যার, কিন্তু আপনি এটা জানতে চাইছেন কেন? একটা দরকার আছে। তুমি আমার এখানে ছোট কাজ করে দিতে পারবে? কি কাজ স্যার? ওই যে মেয়েটা থানায় যাচ্ছে, ওর নাম শবনম। ও তোমার জুনিয়র। ওর তোমার থানায় জয়েনিং আছে। হ্যাঁ শবনম। এই নামের লেটার তো আমি থানায় দিয়ে এলাম শবনমকে দেওয়ার জন্য। কিন্তু ওনার সঙ্গে আপনার সম্পর্ক কি? জয়া, আমি শবনমকে ভালোবাসি, কিন্তু আমাকে কিছুতে অ্যাকসেপ্ট করছে না। তুমি যদি আমাকে একটু সাহায্য করতে তাহলে ভালো হয়। ঠিক আছে স্যার, বলুন আমাকে কি করতে হবে? কাল এই ঠিকানায় এসে আমাকে জড়িয়ে ধরবে, আর একজন প্রেমিকা তার প্রেমিককে যা যা বলে তোমাকে সেই কথা আমাকে বলতে হবে। এসব কি বলছেন স্যার? আমি পারবো না। তুমি চাও না আমি বিয়ে করি? আমি আমার মনের মানুষকে পাই। চাই তো স্যার। তাহলে আমাকে সাহায্য করো প্লিজ জয়া। ওকে স্যার, তাই হবে। আপনাকে ও শবনমকে এক করার জন্য আমি এই নাটক করতে রাজি আছি। বর্তমান সময় এটাই হয়েছে, উনি আমার ট্রেনার, আমি তোমার সিনিয়র। আমাকে স্যার যা বললো আমি সেটাই করলাম। তোমরা খুব খারাপ। আমাকে না জ্বালালে তোমাদের হয় না। ওদের এমন অবস্থা দেখে মেয়েটা চলে যায়। একে শবনমকে বুকে জড়িয়ে ধরে বলে, এই পাগলি মেয়ে, তুমি কাঁদছো কেন? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তাই বলে এরকম নাটক করবে? আজ যদি আমি তোমাকে ভুল বুঝে দূরে সরে যেতাম? আমি তোমাকে কখনোই দূরে যেতে দিব না। তুমি যেখানে যাবে সেখানে আমাকে পাবে, কারণ আমি শুধু তোমাকেই ভালোবাসি, তাই তোমাকে কখনোই হারাতে দিব না। আই লাভ ইউ জানো। আই লাভ ইউ টু মাই লাভ। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। তুমি কখনো আমাকে ছেড়ে যেও না, তাহলে আমি মরেই যাব। একে শবনমের ঠোঁটে আঙুল দিয়ে বলে, চুপ,
একদম মরার কথা বলবে না। তোমাকে ছেড়ে আমি নিজে বাঁচবো না। বলে একে শবনমের ঠোঁটে কিস করতে যায়, কিন্তু কি একটা ভেবে একে থেমে যায়। তখন শবনম বলে, কি হলো, তুমি থেমে গেলে কেন? বাবু, আমি কথা দিয়েছিলাম তুমি না চাইলে আমি তোমার কাছে আসবো না। আমি আজ তোমাকে সব অধিকার দিচ্ছি। আজ আমি তোমাকে কোনো বাধা দিব না। শবনমের কথা শুনে একে শবনমের ঠোঁটে কিস করে। শবনম কোনো বাধা দেয় না, শবনমও একের কাছে ধরা দেয়। আজ দুজনে মিলে মিশে একাকার। এমন সময় জাহান কল করে শবনমকে। শবনম একে ছেড়ে দিয়ে বলে, ছাড়ো, ফোন এসেছে। কে ফোন করলো দেখি? আচ্ছা, আমাদের মাঝে কিছু নিয়ে এসো না। আজ আমি শুধু তোমার হয়ে তোমার মধ্যে মিশে যেতে চাই। আমিও চাই শুধু তোমার হয়ে থাকতে। বলে আবারও শবনম একে বাহুতে আবদ্ধ করে। আর তখনই ফোন আসে। তখন একে বলে, এই মেয়েগুলো ঠিক করে প্রেম করতে দিবে না। দেখো কি বলছে তোমার জাহান। চুপ, হয়তো দরকারি কোনো ফোন, আমি দেখছি। ফোনটা রিসিভ করতে জাহান বলে, সভ্য, তুই কোথায় আছিস? কেন আপু, কি হয়েছে? তুই একবার একে নিয়ে দিল্লি আয়, জরুরি কাজ আছে। হেড অফিসার আসবে সামনের সপ্তাহে। একে না থাকলে ওর ক্যারিয়ারের সমস্যা হতে পারে। ওকে আপু, আমি ওকে পাঠিয়ে দিব। তুই আসবি না? আমি নতুন জয়েন করেছি, এখন কি করে যাব? ওকে, তোর কাছে একে আছে? আছে। কিছু বলবে? তুই একে ফোনটা দে। ওকে, এই নাও, কথা বলো। এই নাও আপু, কি বলবে? শবনমের থেকে একে ফোন নিয়ে বলে, বলো। তোর সমস্যা মিটেছে? আর মিটলো কোথায়? যখন একটু কাছে পেয়েছি তখনই তুমি আমাকে ডেকে নিচ্ছ। দরকার না হলে ডাকতাম না। এক কাজ কর, তুই থানায় ইনচার্জের সঙ্গে কথা বলে সভ্যকে নিয়ে চলে আয়। ওকে, আমি দেখছি। এখন ফোন রাখো, একটু রোমান্স করতে দাও। একে ফোন রেখে দিতে শবনম বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আপুকে ওইসব কথা বলেছো? আপু কি ভাববে? কিছু ভাববে না, তোমার আপুই নিজে প্রেম করে। হয়েছে, এখন বাসায় চলো, সবাই অপেক্ষা করছে। চলো মাই লাভ। একদম দুষ্টামি করবে না। দুজনে বাসায় ফিরে আসে। এক সপ্তাহ হাতে টাইম আছে, তাই একের সঙ্গে প্ল্যান করে নাসরিন ও সামিরের বিয়ে দিয়ে দেয়। নাসরিন সামিরকে বলে, এটা তুই ঠিক করলি না। আমি আর তোর ভাইয়া ভেবেছিলাম তোকে বিয়ে দিয়ে তারপরে আমরা বিয়ে করব। তুই পুরোই পাশা পাল্টে দিলি। আমাদের দিল্লি যেতে হবে, তাই তোকে ভাইয়া ও আব্বু আম্মুর দায়িত্ব দিয়ে গেলাম। তুই তো এটাই করিস সব সময়। তখন বন্ধুত্বের দাবিতে করতে বললাম, এখন তুই এই বাসার বউ, এর দাবিতে করবি। এখন এটা তোর নিজের দায়িত্ব। তারপর দুজনেই দিল্লি ফিরে যায়। এয়ারপোর্টে নেমেছে আর মুষল ধারায় বৃষ্টি নেমেছে, তাই তারা একাডেমি যেতে পারেনি। জাহান ফোন করে বলে, সভ্য, তোরা এখন কোথায়? আর বলো না আপু, বৃষ্টিতে ফেসে গেছি, কোনো ক্যাব পাচ্ছি না। দেখি ক্যাব পেলে একাডেমি পৌঁছে যাব। শবনমের থেকে একে ফোন নিয়ে বলে, তোমরা চিন্তা করো না, ক্যাব নিয়ে আমরা ঠিকই চলে আসবো। তোরা চাইলে কাউকে গাড়ি নিয়ে পাঠাতে পারি। তার প্রয়োজন নেই, এই অবস্থায় গাড়ি পাঠাতে হবে না। তেমন হলে এখানে হোটেল নিয়ে রাতটা কাটিয়ে দেব। ওকে, তোরা সাবধানে থাকবি। ওকে, আমরা ফিরে আসতে পারলে ভালো, না হলে হোটেলে থাকবো। একে ফোন কেটে দিয়ে ক্যাব খোঁজে, কিন্তু পায় না। বৃষ্টি তখনও চলছে। শবনম একে বলে, জান, আমরা কি একাডেমিতে ফিরতে পারবো না? তুমি চিন্তা করছো কেন? আমি তো আছি, তোমার ভয় নেই। আমি দেখছি কোনো হোটেল পাই কিনা। ওকে, দেখো। এমন সময় একজন ভদ্রলোক এসে ভাঙা ভাঙা গলায় বলে, আপনারা কিছু খুঁজছেন? এখানে থাকার কোনো ভালো জায়গা হবে? হ্যাঁ আছে তো, পাশে আমরা একটা ছোট সরাইখানা আছে। আপনারা চাইলে আজ রাতটা ওইখানে থাকতে পারেন। ওকে, চলুন দেখি। জান পাখি, চলো। ওকে। দুজনে লোকটার পিছু পিছু যায়। গিয়ে দেখে একটা ছোট্ট জায়গা, কিন্তু অনেক লোকের সমাগম। ভদ্রলোকটি বলে, আসুন, বসুন ওইদিকে। হ্যাঁ, আসছে। জান পাখি, আমার হাত ধরে রাখো। ভদ্রলোক তাদের একটা রুমে দিয়ে বলে, বাবু, ওইখানে রাতটা কাটাতে হবে, আর কোনো ঘর ফাঁকা নেই। ওকে, আমরা এখানে ম্যানেজ করে নেব। আপনার রুমের ভাড়া কত? বাবু, আমরা বিপদে মানুষদের সাহায্য করি। আপনি বাবু যা দিবেন সেটাই মাথা পেতে নেব, আমার কোনো দাবি নেই। আচ্ছা, তাহলে আপনি এখন যান, সকালে আপনার সঙ্গে কথা হবে। লোকটি যেতেই একে শবনমকে বলে, কি করছো ফোন নিয়ে?
জায়গাটা আমার খুব ভালো লাগছে, তাই ক্যামেরা করছিলাম। মিস্টার জি, 1 মিনিট, কি বললে তুমি? আজ থেকে আমি তোমাকে ভালোবেসে মিস্টার জি বলবো। তোমার কোনো আপত্তি আছে? হুম, তোমার মুখে ডাকটা আমার খুব ভালো লাগলো। আজ থেকে তুমি ওই নামে ডেকো। এইভাবেই দুজন খুনসুটি করে সময় কাটাচ্ছে। হঠাৎ একে শবনমকে বলে, জান পাখি, তুমি একটু থাকো, আমি দেখি আশেপাশে কোনো খাবার পাই কিনা। থাক না, রাতটা না খেয়ে কাটিয়ে দেব। তোমাকে কোথাও যেতে হবে না, আমার একা একা ভয় করছে। জান, আমি যাবো আর আসবো, তুমি দরজা লাগিয়ে রাখো, কেউ এলে দরজা খুলবে না। ওকে, তুমি জলদি আসবে। একে বাইরে চলে যায়। এমন সময় একটা মেয়ে হাঁপাতে হাঁপাতে এসে দরজায় টোকা দেয়। শবনম গিয়ে বলে, কে আপনি? আপু, আমাকে বাঁচান, আমার খুব বিপদ। তুমি কে? আর এই ঝড় তুফানের রাতে একা একটা মেয়ে কি করছো? আমাকে কয়েকটা ছেলে তাড়া করছে, তাদের হাত থেকে বাঁচতে আপনার এখানে এসে গেছি। আপু, ওরা আশেপাশেই আছে, প্লিজ আমাকে ওদের হাত থেকে বাঁচান। শবনম মেয়েটার করুণ অবস্থা দেখে ভেতরে ঢুকিয়ে নেয়। মেয়েটার পোশাক অগোছালো, মেয়েটা ভয়ে হাঁপাচ্ছে। শবনম তাকে শান্ত করে বলে, তুমি ভয় পেও না, আমি পুলিশ, আমার বয়ফ্রেন্ডও পুলিশ, তোমার কোনো ভয় নেই। আমি ও আমার বয়ফ্রেন্ড তোমাকে সাহায্য করব। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, তোমার কোনো ভয় নেই। এমন সময় দরজায় আবারও কড়া নাড়ার আওয়াজ। শবনম গিয়ে বলে, কে? জান, আমি। শবনম দরজা খুলে একে ভেতরে নিয়ে নেয়। একে শবনমকে বলে, জান পাখি, কার সঙ্গে কথা বলছিলে? মিতু বা জাহান? আরে না, একটা মেয়ে খুব অসহায় হয়ে আমার কাছে আশ্রয় চায়, ওকে বলেছিলাম আমরা দুজন মেয়েটাকে সাহায্য করব। কোথায় সে মেয়ে? ওই তো চেয়ারে বসে। বলে শবনম আঙুল বাড়িয়ে চেয়ারের দিকে দেখায়। সেখানে একে বা শবনম কাউকে দেখতে পায় না। তখন একে বলে, কোথায় তোমার গেস্ট? এইখানেই তো ছিল, কোথায় গেল মেয়েটা? কি বলছো তুমি? এমন কোনো মেয়েই নেই। তাহলে আমি এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলাম? মেয়েটার খুব করুণ অবস্থা, দেখলেই মায়া হয়। তাহলে কি কোনো মায়া? তুমি সব কি বলছো? এমন কিছু হয় না, সবই কল্পনা। আমি নেই, তাই তুমি কল্পনা করে নিজে থেকে একটা মেয়েকে সৃষ্টি করে তার সঙ্গে কথা বলেছ। হবে তাহলে, কিন্তু আমার মনে হচ্ছে না আমি কোনো কল্পনা করেছি। এতদিনও তো একবারও এমন কিছু আমার সঙ্গে হয়নি। ওসব বাদ দাও, চলো খাবার নিয়ে এসছে, দুজনে খেয়ে নেই। ওকে দাও, আমি রেডি করছি। দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একে খাবার নিতে যায়। তখন শবনম বসে বসে মেয়েটার কথা ভাবছে। এমন সময় একটা বাচ্চা মেয়ের কাছে শবনম মেয়েটার ফটো পায়। শবনম ফটোটা নিয়ে মেয়ের কাছে গিয়ে বলে, মামনি, এটা কার ফটো? এটা আমার আম্মু, ফুলমতি। আমার আম্মু কোথায় গেছে? আমি আমার আম্মুকে খুঁজে পাইনি। আমি আমার আম্মুর কাছে যাব। আমি দেখছি, তুমি বাসায় ফিরে যাও। শবনম মেয়েটার ফটো নিয়ে মনে মনে বলে, এর মানে আমি কোনো কল্পনা করিনি, মেয়েটা সত্যি এসেছিল, আমাকে সবটা জানতে হবে। একে আসতেই শবনম মেয়েটার ফটো দেখিয়ে বলে, আমি তোমাকে ভুল বলিনি, এই দেখো সেই মেয়ের ফটো। কোন মেয়ে? কাল রাতে যার সঙ্গে কথা বলেছিলাম, ওর নাম ফুলমতি। ওকে, আমরা খুঁজে দেখব। চলো আজ মেয়েটার খবর নিয়ে তারপর একাডেমি যাব। ওকে, তুমি যখন চাও তাই হবে। আমরা মেয়েটার খবর নিয়ে তবে যাব। একেও শবনম লোকাল এলাকায় খবর নিয়ে জানতে পারে আজ থেকে 5 বছর আগে ঠিক এমনই এক ঝড় তুফানের রাতে একটা মেয়ে আশ্রয়ের জন্য ওই সরাইখানায় যায়। কিন্তু সেদিন কেউই মেয়েটার পাশে দাঁড়ায়নি। সেদিন রাতে ছেলেগুলো মেয়েটার উপর শিয়ালের মতন ঝাঁপিয়ে পড়ে, মেয়েটার সর্বনাশ করে। মেয়েটা মনের দুঃখে আত্মহত্যা করে। তারপর থেকে প্রতি বছর ঝড় তুফানের রাতে মেয়েটা সরাইখানার ওই রুমে যায় সাহায্যের জন্য। মেয়েটা যতক্ষণ না তার অন্যায়ের বিচার পাচ্ছে ততদিন মেয়েটার মুক্তি নেই। সব কথা জানার পর শবনম ঠিক করে মেয়েটাকে সাহায্য করবে। তাই সে একে বলে, মিস্টার জি, তুমি আমাকে সাহায্য করবে তো মেয়েটাকে খুঁজে পাওয়ার জন্য? তাই হবে, আমি সবসময় তোমার সঙ্গে আছি। ওকে, এখন একাডেমি যাই, আপুর অপেক্ষা করছে। ওকে চলো। শবনম একে একটা ক্যাব নিয়ে একাডেমির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হঠাৎ শবনমের মনে হলো রাস্তার একপাশে মেয়েটা করুণ দৃষ্টিতে শবনমের গাড়ির দিকে তাকিয়ে আছে। প্রায় 20 মিনিট পর তারা একাডেমি আসে। জাহান ও মিতু এসে শবনমকে জড়িয়ে বলে,
কেমন আছিস তুই? ভালো আছি, তোমরা বলো এখানে সব ঠিক? সব ঠিক। ওখানে কিছু গন্ডগোল হয়নি তো? না আপি, ওখানে সব ঠিক আছে। জাহান শবনমকে কেবিনে নিয়ে যায়। মিতু বলে, জান, তুই ওকে কেবিনে বসা, আমি ওর জন্য কিছু নাস্তা নিয়ে আসছি। আপি, আমার কিছু লাগবে না, তোমরা শান্ত হয়ে আমার পাশে বসো। মিতু জাহানের কর্তিকলাপ দেখে একে রাগ করে বলে, আচ্ছা তোমরা কি, হ্যাঁ তোমরা তোমাদের বোন পেয়ে আমাকে বলে গেছো? আমি যে একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে, তোমরা আমাকে দেখতেই পাচ্ছ না? একের কথায় মিতু বা জাহান কেউই কান দেয়নি। তখন একে রাগ করে সেখান থেকে চলে যায়। যার আগে বলে, ঠিক আছে থাকো তোমরা তোমার বোনকে নিয়ে, আমি গেলাম আমার স্টুডেন্টের কাছে। একে হন্তদন্ত করে বেরিয়ে যায় সেখান থেকে। তখন শবনম মিতু ও জাহানকে বলে, কি হলো আপি, তোমরা ওকে এভাবে রাগিয়ে দিলে কেন? এতদিন পর এলাম আর তোমরা ওর সঙ্গে এমন ব্যবহার করছো। শোন জান, একজনের কথা, বিএপের জন্য মনটাই কষ্ট হচ্ছে। আপি, তোমরা আমাকে নিয়ে মজা করছো? আরে বোকা মেয়ে, মজা নয়, শোন তবে। বলেই জাহান শবনমের কানে কানে কিছু একটা কথা বলে। যা শুনেই শবনম একদম শান্ত হয়ে যায়। এদিকে একে স্টুডেন্টদের কাছে যেতে তারাও একের সঙ্গে ঠিক করে কথা বলছে না। তা দেখে একের আরও রাগ হয়, তাই রাগ করে একাডেমি থেকে বেরিয়ে যায়। ওইদিকে শবনম রুমে একা একা বসে মেয়েটার কথা ভাবছে। এমন সময় একজন এসে শবনমকে ডেকে নিয়ে যায়। শবনম বিছানা ছেড়ে উঠতে যাবে, কিন্তু সে অনুভব করে কেউ তার হাত ধরে আছে। শবনম হাতটা টান দিতে লাগে। তা দেখে ছেলেটা বলে, কি হলো, হাত ওইভাবে করছো কেন? চলো, মিতু ও জাহান ম্যাম তোমাকে ডাকছে। হ্যাঁ চলো। শবনম কোনো রকমভাবে হাত ছাড়িয়ে ছেলেটার সঙ্গে চলে যায়। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। শবনম মিতু ও জাহানকে বলে, কি হলো বলো তো, এখনো একে একাডেমিতে ফিরলো না? বুঝতে পারছি না, ছেলেটা তো লেট করার ছেলে নয়, আজ এত দেরি করছে কেন কে জানে। এমন সময় একের আব্বু শবনমকে কল করে বলে, কি হলো, কাকে কি বলছো? এই যে সাব্বু কল করেছে, তোমার হাতের চিকন কষা পোলাও খেতে চেয়েছে। আচ্ছা তাই নাকি? আমার মেয়েটা খেতে চেয়েছে আর আমি বানাবো না? আমি সব বানাবো, ওকে আসতে বলো। একের আব্বু ফোনটা লাউড স্পিকার দেয়, দিয়ে শবনমকে বলে, সাব্বু এবার যা বলার তুই তোর আন্টিকে বলে দে। ওকে আঙ্কেল। শবনম সব কথা বলে। সব শুনে একের মা তাকে বলে, ঠিক আছে মা, তুই কালকে একের সঙ্গে বাসায় চলে আসবি। হ্যাঁ মা। ও সরি, মা বলে ফেললাম। সরি বলছিস কেন? সরি বলতে হবে না, তুই আমাকে মা বলেই ডাকবি। তোর মুখে মা ডাক আমার খুব ভালো লাগছে। আর তাছাড়া তুই তো কদিন পর আমার ছেলের বউ হয়ে আসবি। কথাটা শুনে শবনমের মুখ লজ্জায় লাল হয়ে যায়। তখন সেই সময় সেখানে জাহান আসে। জাহান শবনমের গাল লাল দেখে বলে ওঠে ফোন চালু অবস্থায়, কি রে মেয়ে, তোর গালগুলো এমন লাল হয়ে গেল কেন? কেউ কি তোকে মেরেছে? এসব তুমি কি বলছো? আমাকে আবার কে মারবে? কেউ যদি মারেইনি তবে তোর গাল এতটা লাল কেন? কথাটা শুনে শবনম আরও লজ্জায় লাল হয়ে যায় এবং এক ছুটে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে একজনের সঙ্গে ধাক্কা খায়, পড়তে গেলে তাকে কেউ আঁকড়ে ধরে। তখন সেখানে একে চলে আসে আর শবনমকে একটা ছেলের বাহুতে আবদ্ধ দেখে সেখানে দাঁড়িয়ে পড়ে। আশেপাশে সবাই তাদের দেখে দাঁড়িয়ে পড়ে। তখন মিতু বলে, জান, এই ছেলেটা আবার কে? যেভাবে সাব্বুকে আঁকড়ে ধরেছে তাতে তো একে ওকে ভুল বুঝবে। আমিও তো বুঝতে পারছি না কে এই ছেলে আর সব্যকে কেন এভাবে ধরে রেখেছে। এমন সময় শবনম মাথাটা তুলে ছেলেটাকে দেখে চমকে যায় আর অবাক হয়ে বলে, অমিত ভাইয়া তুমি এখানে? শুভ, তুমি এখানে কি করছো? ভাইয়া আমি এখানে ট্রেনিংয়ের জন্য এসেছি। তুমি তো জানতে আমার স্বপ্ন কী ছিল, আর আজ সেই স্বপ্ন সত্যি করার জন্য এখানে এসেছি। এ তো খুব ভালো কথা, তাহলে এতদিন তোমার স্বপ্ন সত্যি হলো? হ্যাঁ ভাইয়া, আজ আমার স্বপ্ন সত্যি হলো। আচ্ছা এখন বলো, তোমার বিয়ে হয়েছে নাকি এখনো সিঙ্গেল আছো? আচ্ছা সব কথা কি এখানে শুনবে? ভিতরে চলো, সবার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, চলো। কোথায় নিয়ে যাবে? শবনম অমিতকে নিয়ে তার কেবিনে যায়। পিছে পিছে জাহান, মিতু, একে ও বাকিরা যায়।
শবনম অমিতকে খাটে বসতে বলে, আবারও প্রশ্ন করে, আচ্ছা তুমি তো বললে না তুমি এখানে কেন এলে? আমি এখানে আমার হবু বউয়ের সঙ্গে দেখা করতে এসেছি। আচ্ছা তাই নাকি? তোমার হবু বউ কোনটা? নাম কি আমার হবু ভাবে? ওর নাম। কথাটা শেষ হওয়ার আগে একে এসে শবনমকে ধরে রেগে বলে, শবনম, এসবের মানে কি? তুমি আমাকে মিথ্যে বলে কেন এখানে নিয়ে এলে? এসব দেখাবে বলে? ওকে তুমি আমার কথাটা শোনো, আমি তোমাকে। চুপ, একটা কথাও নয়। তুমি আমার আব্বুকে মিথ্যে বলে এখানে কেন নিয়ে এসছো? একে শবনমের ওপরে চেঁচাতে দেখে অমিত আর চুপ করে থাকতে পারল না। সে একের উদ্দেশ্য করে বলে, এই ভাই, আপনি ওর উপরে চিৎকার করছেন কেন? শবনম কে উনি? উনি এত কথা বলছে, তুমি চুপ করে শুনছো? দেখুন ভাই, আপনি চুপ থাকুন। আপনি যেটা জানেন না সেটা নিয়ে নাক গলাবেন না। এটা আমার আর শবনমের ব্যাপার। আপনি কিছু না বললেই ভালো হয়। অমিত কিছু বলতে যাবে, তার আগেই শবনম অমিতকে চুপ করিয়ে দিয়ে বলে, ভাইয়া তুমি চুপ থাকো, আমি তোমাকে পরে সব বলবো। অমিত শবনমের কথা শুনে চুপ করে যায়। শবনম একের হাতটা ধরে টানতে টানতে একটা কেবিনে নিয়ে যায়। কেবিনে ঢুকে একে অবাক, সবকিছু দেখে একে বলে, এইসব কি? আমার কেবিন এত সুন্দর করে সাজানো কেন? এসব বেলুন, মোমবাতি, আমি তো কিছু বুঝতে পারছি না। এই সব কিছু তোমার জন্য। আমরা তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি সব শেষ করে দিলে। তুমি আমার ভাইয়ার কাছে আমাকে এইভাবে বলতে পারলে? সরি জান, আমি বুঝতে পারিনি। আর তোমাকে ওই ছেলেটার সঙ্গে হেসে কথা বলছো দেখে আমার রাগ হচ্ছিল। আর তুমি আব্বুকে ফোন করে মিথ্যে বলেছো কেন? আমি তো তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আব্বুকে বলে তোমাকে এখানে ডাকলাম। আমি কি জানতাম ভাইয়া আসাতে এমন কিছু হবে এখানে? এক মিনিট, কি বললে? আব্বু? আব্বুকে? কেন তোমার আব্বু? তুমি আমার আব্বুকে আব্বু বললে? হ্যাঁ, কারণ তোমার আম্মুই সেই অধিকারটা দিয়েছে আমাকে তোমাদের মা ও আব্বু বলে ডাকার। সত্যি বলছো তুমি? হ্যাঁ সত্যি। জান, তুমি এটা কি শোনালে? এর মানে তুমি রেডি আমার বাড়িতে যেতে? হ্যাঁ মশাই, তবে হ্যাঁ, আমি কাল কিন্তু তোমার সঙ্গে তোমার বাসায় যাব। সত্যি? কাল যাবে? হ্যাঁ, আমি মাকে বলেছি কাল তোমার সঙ্গে ওই বাসায় যাব এবং মায়ের হাতের রান্না খাবো। এ তো খুব ভালো কথা। ঠিক আছে, আমি তোমাকে নিয়ে কাল বাসায় যাব। এমন সময় সেখানে মিতু, জাহান ও সব স্টুডেন্ট আসে। তাদের সঙ্গে অমিতও আসে। তাকে দেখে শবনম এগিয়ে গিয়ে অমিতকে বলে, ভাইয়া তুমি বললে না তো তুমি এখানে কার জন্য এসেছো? ও হ্যাঁ, বলতে গিয়ে আটকে গেলাম। আমি এসেছি মিতুলির সঙ্গে দেখা করতে। উনি আমার হবু বউ। শুনেছি উনি এই একাডেমির একজন ট্রেনার। অমিতের কথা শুনে মিতু অবাক হয়। শবনমও অবাক হয়ে বলে, কি বলছো ভাইয়া? তুমি ঠিক বলছো? মিতুলি তোমার হবু বউ? হ্যাঁ, মিতুলি আমার হবু বউ। উনি কোথায় একটু বলতে পারবে? কেন তুমি তোমার হবু বউকে দেখোনি? না, দেখা হয়নি। মা আমাকে ওর পিক দিয়েছিল, বাট আমার ভুলে পিকটা নষ্ট হয়ে গেছে, তাই। বুঝতে পারছি, দাঁড়াও আমরা তোমাকে তোমার হবু বউয়ের কাছে নিয়ে যাচ্ছি। ওদের কথা শুনে মিতু সেখান থেকে চলে যায়। জাহান তার পিছু পিছু গিয়ে বলে, মিতু, এ তো সেই ছেলে যাকে তুই বিয়ে করবি না বলে দিয়েছিস। তাহলে উনি এখানে কি করছেন? সেটা তো আমিও বুঝতে পারছি না। আর উনি সাব্বুর কেমন ভাইয়া বুঝতে পারলাম না। সেটা সব্যকে জিজ্ঞেস করলেই জানা যাবে। ঠিক বলেছিস। এমন সময় শবনম মিতুর কাছে এসে বলে, আপু তোমার বিয়ে অমিত ভাইয়ার সঙ্গে ঠিক হয়েছে। আমি তো বিশ্বাস করতে পারছি না, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুমি লাকি নাকি ভাইয়া লাকি বুঝতে পারছি না। তবে তুমি খুব ভালো থাকবে ভাইয়ার সঙ্গে। ভাইয়ার মতো মানুষ হয় না। তুই ভুল ভাবছিস সব্য। মিতু ওনাকে বিয়ে করবে না। এই বিয়েতে মিতুর মত নেই। কেন আপু, তুমি বিয়েতে রাজি হওনি কেন? ভাইয়ার মতো মানুষ তুমি পাবে। তার আগে বল, উনি তোর কেমন ভাইয়া? আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, আর আমার সিনিয়রও হয়। এমন সময় সেখানে অমিত এসে বলে, শবনম, কি হলো? তুমি বললে মিতুলির সঙ্গে দেখা করিয়ে দেবে। তার আগে বলো তো ভাইয়া, তুমি তোমার হবু বউকে চেনো না কেন? কি করে চিনব? যেদিন মম আর ভাই বোনেরা গিয়েছিল সেদিন আমি যেতে পারিনি। মম বাসায় আসার পর শুনে উনি নাকি আমাকে বিয়ে করতে চাইছে না, আর এই কারণেই আমার এখানে আসা।
এখন তুমি একটু ওনার সঙ্গে আমার কথা বলার সুযোগ করে দাও। আমি নিজের কানে শুনতে চাই কেন উনি আমাকে বিয়ে করতে চাননি। ওকে, আমি তোমাদের দেখা করার ব্যবস্থা করে দিচ্ছি। দাঁড়াও শবনম, তোমাদের একাডেমিতে এলাম, কারোর সঙ্গে তো পরিচয় করে দিলে না। ও আচ্ছা, হ্যাঁ, পরিচয় করে দিচ্ছি। এই হচ্ছে নূরজাহান, আমার আপু, আর উনি মিতু আপু, আমার খালামুনির মেয়ে, আর ও আদনান খান, আমার বিএফ। এইভাবে শবনম একে একে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। অমিতকেও সবার সঙ্গে পরিচয় করায়। তারপর একজনকে বলে অমিতকে একটা কেবিনে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর মিতু সেখানে গিয়ে অমিতের উদ্দেশ্যে বলে, আচ্ছা আসতে পারি? আরে আসুন না, এটা তো আপনাদের একাডেমি, কিন্তু বোন যে বলল মিতুলকে পাঠাবে। আমি মিতুল, সবাই আমাকে ভালোবেসে মিতু বলে। আপনি মিতুল? তাহলে এতক্ষণ বলেননি কেন, যখন আমি বারবার আপনাকে খুঁজেছিলাম? আমি আপনাকে জানতে চেয়েছিলাম, তাই সব চুপ করে দেখছিলাম। ও আচ্ছা, তাই? হ্যাঁ, এবার বলুন, আপনি কি জানতে এসেছেন আমার কাছে? সব তো বোনকে বললাম, সবই তো শুনলেন, তারপরও এই প্রশ্ন করছেন? ও, আপনি তাহলে বিয়ে ভাঙার কারণ শুধু জানতে চান? হ্যাঁ, আমার ওটাই জানার। আমার মম আপনাকে পছন্দ করলো, আর আপনি আমার মমকে না বলে দিলেন। আমি কি এতটাই অপছন্দের আপনার কাছে? না, সেটা নয়, আমার রাগ অন্য জায়গায়। কোথায় সেটা জানতে পারি? আপনি আমাকে দেখতে আসেননি, আর আপনি নাকি বলেছেন আমাকে দেখার থেকেও জরুরি কাজ আছে আপনার। আমি তো ভুল কিছু বলিনি, আমার জরুরি কাজ ছিল তাই যেতে পারিনি। কি এমন কাজ ছিল যে আমাকে দেখতে আসার সময় আপনার কাছে নাই? ওইদিকে একে শবনমকে নিজের কেবিনে নিয়ে গিয়ে বলে, কি ব্যাপার বলো তো, আমি তো কিছু বুঝতে পারছি না। আরে, আমরা যখন আমাদের বাসায় ছিলাম তখন মিতু আপুকে পাত্রপক্ষ দেখতে এসেছিল, কিন্তু কোনো কিছু নিয়ে মিতু আপু হয়তো বিয়েতে রাজি হয়নি, তাই হয়তো ভাইয়া এসেছে আপুর কাছে কারণটা জানতে, আপু কেন বিয়েতে রাজি হয়নি। আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, এখন দেখা যাক ভাইয়া আপুকে মানাতে পারে কিনা। সেটাই দেখার। আচ্ছা চলো এখন যাই, সবাই বাইরে আছে, দেখি মিতু কি বলে। হ্যাঁ চলো। শবনমও একে বাইরে আসে। জাহান তাদের দেখে বলে, ওই তোরা দুটিতে কোথায় গিয়েছিলি? আমরা আর কোথায় যাবো, আমরা একটু। শবনম একে থামিয়ে দিয়ে বলে, কিছু না, আপু ও ভাইয়া ও মিতু আপুর ব্যাপারে জানতে চেয়েছিল, তাই গিয়েছিলাম। আচ্ছা তাই বল, আমি ভাবলাম তোরা আবার রোমান্স। আপু কি যে বলো না তুমি। হয়েছে, আর নাটক করতে হবে না, প্রেম করছিস তো করছিস, আমরা আর কি বলবো। তুমি এমনভাবে বলছো কেন, যেন তুমি প্রেম করো না? আজ আমার কি খবর, ও কোথায়? আজম কাজের সূত্রে বাহিরে গেছে, 1 মাস পর আসবে। ও কবে গেল? আমি তো জানলামই না। হঠাৎই যেতে হলো, 1 সপ্তাহ আগে গেছে। আচ্ছা। ওইদিকে অমিত মিতুকে বলে, তার আগে বলুন তো, আপনি কি জানেন আমি কি কাজ করি? না, কেউ বলেনি আমাকে। আপনি কি কাজ করেন? তাহলে শুনুন, আমি একজন ডক্টর, আর যেদিন আপনাকে দেখতে আসার কথা ছিল সেই দিন আমার একটা জরুরি অপারেশন ছিল, তাই আমি চাইলেও আসতে পারিনি। আমি তো জানতাম না, আর আমার বাসার কেউ আমাকে আপনার ব্যাপারে বলেনি, তাই আমি জানতাম না। তাই না জেনে আমি আপনার উপর রাগ করে বিয়েটা ভেঙে দিয়েছি। আমি বিয়ে করতে চাইনি। এখন আপনি তো সব জানলেন, তারপর এখন বলুন, এখনও কি বিয়েটা করবেন না? এখন সব জানার পর কি করে না বলবো? আমি যদি জানতাম আপনি নিজের জন্য আসেননি আমাকে দেখতে, তবে হয়তো না বলে দিতাম আপনাকে। তাই? হ্যাঁ তাই। এবার বাহিরে চলুন, সবাই অপেক্ষা করছে। হ্যাঁ চলুন। বলে দুজনেই বাইরের দিকে এগিয়ে যায়। হঠাৎ কিছু একটা ভেবে অমিত দাঁড়িয়ে পড়ে বলে, মিতুল একটু শুনবেন? হ্যাঁ বলুন। দাঁড়িয়ে অমিতের দিকে ঘুরে বলে, কিছু মনে না করলে আমি কি আপনার। কথাটা বলতে গিয়ে অমিত আটকে যায়। তখন মিতু পেছনে ফিরে বলে, কি হলো, দাঁড়িয়ে গেলেন কেন, কিছু বলবেন? অমিত ইতস্তত করে বলতে চায়, কিন্তু কিছুতেই বলতে পারছে না। মিতুর বারবার জিজ্ঞেস করায় অমিত বলে, কিছু মনে না করলে আমি কি আপনার নম্বরটা পেতে পারি? মিতু একটু ভেবে নিয়ে বলে, ওকে নিতে পারেন। থ্যাঙ্কস।
মিতু তার নাম্বার দেয় অমিতকে। তারপর দুজনে বাইরে আসে। ওইদিকে নাসরিন শবনমকে কল করে। কল দেখে শবনম একে বলে, 1 মিনিট, একে নার্সিন কল করেছে। এই বলে শবনম ফোনটা নিয়ে একটু দূরে সরে কথা বলে। হ্যাঁ বল, কেমন আছিস? আমরা তো ভালোই আছি, কিন্তু তুই ওখানে যাওয়ার পর আমাদের কথা মনে পড়েনি? আরে না না, কী সব কথা বলছিস?